হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আগের দিনের ভিডিওতে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের বেসিক ইন্ট্রোডাকশনটা দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন কম্পাউন্ড কী, ঠিক আছে, এবং এর বিভিন্ন পোর্শনগুলোর বা বিভিন্ন কোঅর্ডিনেশন কম্পাউন্ড সম্পর্কিত যে ইম্পর্টেন্ট টার্মগুলো সেগুলো সম্পর্কে জানবো। তো প্রথমেই কোঅর্ডিনেশন কম্পাউন্ড জানার আগে আমরা যেটা জানবো যে অ্যাকচুয়ালি কম্পাউন্ড কত রকমের। তাহলে প্রথমেই আমরা দেখে নেব যে কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো রয়েছে সেই কেমিক্যাল কম্পাউন্ডসগুলোকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল বা যেটাকে বলা হয়ে থাকে সরল, সেকেন্ড হচ্ছে আণবিক যৌগ, ঠিক আছে, বা হায়ার অর্ডারের যৌগ। তো সিম্পল যে সমস্ত যৌগগুলো রয়েছে সেখানে ইন জেনারেল একটা বা দুটো ক্যাটায়ন থাকে, একটা বা দুটো অ্যানায়ন থাকে, ঠিক আছে, এবং সেগুলো সহজেই জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি NaCl, এটা হচ্ছে একটা সিম্পল যৌগ, ঠিক আছে, এটা জলীয় দ্রবণে Na+ এবং Cl- আকারে ভেঙে যেতে পারে। ঠিক তেমনিভাবে আমরা লিখতে পারি K2SO4, এখানে দুটো পটাশিয়াম আয়ন তৈরি হয়, একটা সালফেট আয়ন তৈরি হয়, এবং এই ধরনের যৌগগুলোকে আমরা বলবো সিম্পল যৌগ। এখন আণবিক যৌগগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ডাবল বা দ্বিক্রমের যৌগ, আরেকটাকে বলা হয়ে থাকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, ঠিক আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তো এখন ব্যাপার হচ্ছে যে এই ডাবল বা দ্বি যৌগ যেগুলো সেইগুলো অ্যাকচুয়ালি কি হয়, সল্ট বা লবণ। যেমন আমরা এখানে NaCl, K2SO4 এগুলো সব লবণ দেখেছি, তেমনি এইগুলো কি হয়, অ্যাকচুয়ালি লবণ হয়। এবং ডবল কেন নাম হয়েছে, কারণ দুটো লবণ একসাথে যুক্ত অবস্থাতে থাকে। যেমন আমরা কতগুলো উদাহরণ দিলেই বুঝতে পারবো। প্রথমে একটা উদাহরণে আসি, FeSO4 NH4 6H2O, ঠিক আছে। এই যে যৌগটা লেখা হয়েছে ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট, তার সাথে 6H2O, অর্থাৎ জলযুক্ত বা শোধক বলা হয়ে থাকে এগুলোকে। তো এই যে সল্টটা আমি লিখেছি, এই সল্টটাকে বলা হয়ে থাকে ডবল সল্ট, বা এটাকে বলা হয়ে থাকে মিক্সড যৌগ, বা এটাকে বলা হয়ে থাকে সল্ট। তো এই সল্টটার নাম আমরা মনে রাখবো, বা আমরা অনেকে হয়তো জানি যে এই সল্টটাকে বলা হয়ে থাকে মোর সল্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে কি সল্ট, মোর সল্ট, ক্লিয়ার, বেশ। তো এই যে সল্ট, এই সল্টটা দেখতে কীরকম হয়, অ্যাকচুয়ালি এটা গ্রিনিশ কালারের হয়, ঠিক আছে। গ্রিনিশ কালারটা কোথা থেকে আসে, অ্যাকচুয়ালি এই যে আয়রন বা FeSO4টা আমরা লিখেছি, এই FeSO4টা হচ্ছে গ্রিন কালারের বা সবুজ কালারের, কারণ এই FeSO4 এর মধ্যে Fe2+ আছে, সেই Fe2+ এর কালারটা হচ্ছে গ্রিন। তো যেহেতু এই FeSO4 এর কালার গ্রিন এবং অ্যামোনিয়াম সালফেটের কালার হোয়াইট, সেই জন্য সবুজের সাথে সাদা মেশালে এখানে যে গ্রিনটা তৈরি হয় মোর সল্টে, সেটা হচ্ছে হালকা সবুজ। তাহলে আমরা মোর সল্ট বুঝতে পারলাম, এটা হচ্ছে ডবল সল্ট, কারণ দুটো সল্ট একসাথে যুক্ত হয়ে এই সল্টটা তৈরি হয়েছে, ঠিক আছে, যেটার কালার হচ্ছে লাইট গ্রিন কালার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এর বৈশিষ্ট্য হচ্ছে যখন এটাকে জলে দ্রবীভূত করা হয় তখন এর মধ্যে যতগুলো আয়ন রয়েছে সমস্ত আয়নগুলো বিশ্লিষ্ট হয়ে যায়। অর্থাৎ এই লবণের মধ্যে দেখো ফেরাস আয়ন রয়েছে, সালফেট আয়ন রয়েছে এবং অ্যামোনিয়াম আয়ন রয়েছে, এই প্রত্যেকটা আয়ন কিন্তু বিশ্লিষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে Fe2+ আয়ন পাবো, SO4 2- পাবো, এবং সর্বোপরি NH4+ পাবো। সমস্ত আয়নে এগুলো কি হবে, বিশ্লিষ্ট হবে। ঠিক তেমনিভাবে ডবল সল্টের আমরা আরও উদাহরণ দেখতে পারি। তোমরা নিচে লেখো, আমার জায়গা নেই, আমি ওপরটাতে এটা মুছে লিখছি। তো সেকেন্ড উদাহরণ, যেটা আমাদের বাস্তব জীবনেও আমাদের এর খুব প্রয়োগ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ফটকিরি বা অ্যালার্ম। অর্থাৎ এর যে সংকেত সেটা হচ্ছে K2SO4 Al2SO4 3 24H2O, ঠিক আছে। এই দুটো সংকেত তোমরা একটু মুখস্থ রাখবে, কারণ পরীক্ষাতে শর্ট কোশ্চেন দিলেও দিতে পারে, ঠিক আছে। K2SO4 Al2SO4 3 24H2O, এটাকে বলা হয়ে থাকে পটাশ অ্যালার্ম, বা বাংলাতে বলা হয়ে থাকে ফটকিরি। এখানে দেখো দুটো সিম্পল সল্ট একসাথে যুক্ত অবস্থাতে রয়েছে। প্রথমটা হচ্ছে পটাশিয়াম সালফেট, দ্বিতীয়টা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট,
একসাথে যুক্ত হয়ে তৈরি করেছে ডাবল সল্ট বা মিক্সড সল্ট। এবং সর্বোপরি এই যেটা মেন বৈশিষ্ট্য, যখনই এটাকে জলে দ্রবীভূত করা হয়, দুটো লবণ থেকেই যতগুলো আয়ন রয়েছে সমস্ত আয়ন কিন্তু এখানে বিশ্লিষ্ট হয়ে চলে আসে এবং তাদের ধর্মগুলো প্রকাশ পায়। তাহলে এখানে যে সমস্ত আয়নগুলো তৈরি হবে সেইগুলো হবে এই আয়নগুলো, অ্যালুমিনিয়াম 3+, SO4 2- এবং K+। ঠিক আছে, বেশ। এর কালার কীরকম হয়? ফটকিরির কালার তোমরা প্রত্যেকেই জানো যে এটা হোয়াইট কালারের হয়। ঠিক আছে, ঠিক তেমনিভাবে আমরা লাস্ট আরেকটা ডবল সল্টের এক্সাম্পল দেবো, কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে দুটো আমরা পড়লাম সেই দুটো। প্রথমে হচ্ছে মোর সল্ট, যেটা লাইট গ্রিন, দ্বিতীয়টা হচ্ছে ফটকিরি, যেটাকে বলা হয়ে থাকে পটাশ অ্যালাম। ঠিক আছে, নেক্সট আরেকটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে KCl MgCl2 6H2। এটাও দেখো দুটো সিম্পল সল্টের সাথে যুক্ত হয়ে তৈরি করেছে একটা ডাবল সল্ট, যার নাম হচ্ছে কার্নালাইট এর নাম। ঠিক আছে, এখানেও যে সমস্ত আয়নগুলো বিশ্লিষ্ট হয় K+, Cl-, Mg2+। অর্থাৎ ব্যাপার হচ্ছে ডবল সল্টের মেন বৈশিষ্ট্য হলো যে কঠিন অবস্থাতে এদের স্বতন্ত্র ধর্ম বজায় থাকে, যখনই জলে দ্রবীভূত করা হয় তখনই সেগুলো কি হয়, বিভিন্ন আয়নে বিশ্লিষ্ট হয় এবং সেই প্রত্যেকটা আয়নের ধর্ম কিন্তু সেখানে প্রকাশ পায়। ব্যাপারটা বোঝা গেল? বেশ, নেক্সট আমরা দেখব যে এই প্রত্যেকটা ডাবল সল্ট কি হয়, জলে দ্রাব্য হয়। ঠিক আছে, জলে দ্রাব্য হয় এবং যেহেতু এগুলো আয়নে ভেঙে যায়, অর্থাৎ অ্যাকচুয়াল যৌগটার আর কোনো অস্তিত্বই থাকে না, সেই জন্য কী হয়, সেই জন্য এগুলো আইসোমেরিজম বা সমাবয়বতা দেখায় না। ঠিক আছে, এবং এগুলো ক্যাটায়ন এবং অ্যানায়নে সম্পূর্ণরূপে বা 100% বিশ্লিষ্ট হয়। আর তৈরি হয় কিভাবে? দুই বা ততোধিক সরল লবণ বা সিম্পল লবণ বা সল্টের সমন্বয়ে এইগুলো ডবল সল্ট তৈরি হয়। তাহলে আমাদের ডবল সল্ট পোর্শনটা গেল, কিন্তু আমাদের মূল বিষয়বস্তুতে এখন আমরা ঢুকতে পারিনি। সেটা হচ্ছে যে কোঅর্ডিনেশন সল্ট বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এই যে আমাদের ডান দিকের ভাগটা রয়ে গেছে তোমাদের খাতাতে দেখো, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এবং যেহেতু এগুলো প্রত্যেকটাই লবণ সেই জন্য এগুলোকে বলা হয়ে থাকে কোঅর্ডিনেশন সল্টস। ঠিক আছে, তো এই কোঅর্ডিনেশন সল্টের একটা উদাহরণ হিসেবে আমরা দিতে পারি পটাশিয়াম ফেরোসায়ানেট, K4FeCN6। এই যে এক্সাম্পলটা আমি লিখেছি K4FeCN6, এটাকে যদি জলীয় দ্রবণে বিশ্লিষ্ট করা হয় তাহলে এটা কিভাবে ভাঙে? এখান থেকে তৈরি হয় 4টে K+ এবং FeCN6 4-। এখানে একটা আজব জিনিস লক্ষ্য করে দেখো, বা ডবল সল্টের সাথে কম্পেয়ার করলে এখানে একটা জিনিস লক্ষ্য করো। ডবল সল্ট যখন আমরা দেখেছিলাম প্রত্যেকটা আয়ন কিন্তু বিশ্লিষ্ট হয়েছিল, প্রত্যেকটা ক্যাটায়ন এবং প্রত্যেকটা অ্যানায়ন। কিন্তু এখানে ডিফারেন্সটা কি হচ্ছে, এখানে দেখো এই যে বাইরের পোর্শনটা 4টে পটাশিয়াম আছে সেটা কিন্তু ভেঙে গেছে, 4টে পটাশিয়াম আয়নে ভেঙে গেছে K+ আয়নে, কিন্তু এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরের যে অংশটা সেই অংশটা কিন্তু এখানে বিশ্লিষ্ট হয়নি। অর্থাৎ কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা যেটাকে আমরা জটিল যৌগ বলা হয়ে থাকে, সেই জটিল যৌগকে যদি বিশ্লিষ্ট করা হয় বা জলীয় দ্রবণে বিয়োজিত করা হয় তাহলে ক্যাটায়ন তো তৈরি হয় ঠিক কথা এক্ষেত্রে, কিন্তু যে অ্যানায়নটা তৈরি হয় এখানে সেটা হচ্ছে জটিল অ্যানায়ন। ঠিক আছে, অর্থাৎ এখানে আয়নগুলো পুরোপুরিভাবে বিশ্লিষ্ট হয় না, আয়নগুলো পুরোপুরি বা সম্পূর্ণরূপে অর্থাৎ 100% বিশ্লিষ্ট হয় না। ঠিক আছে, তাহলে ডবল সল্টের সাথে যদি আমাদের কোঅর্ডিনেশন সল্টের ডিফারেন্স চাই তাহলে আমরা বলতে পারবো যে এই যে যৌগগুলো রয়েছে এরা যেমন কঠিন অবস্থাতে নিজেদের স্বাধীন স্বতন্ত্রতা বজায় রাখে বা নিজস্ব সত্তা বজায় রাখে, যখন জলে দ্রবীভূত করা হয় তখনও কিন্তু সেগুলো নিজস্ব সত্তা বজায় রাখে। ঠিক আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই আয়নটা যেমন ছিল তেমনই কিন্তু এখানে রয়ে গেছে। ঠিক আছে, আয়নে ভবনের ব্যাপারটা কি? ডবল সল্টের ক্ষেত্রে 100% বিশ্লিষ্ট হচ্ছিল, সম্পূর্ণরূপে আয়নে পরিণত হচ্ছিল, কিন্তু এখানে সম্পূর্ণরূপে আয়নে পরিণত হয় না। আয়ন যে একেবারে উৎপন্ন হয় না সেটা নয়, কিন্তু 100% বিয়োজিত এখানে হয় না। ঠিক আছে, বেশ, এইগুলো কিন্তু ডবল সল্ট কী ছিল আমাদের, জলে দ্রবীভূত ছিল সম্পূর্ণরূপে, কিন্তু এই যৌগগুলো জলে দ্রবীভূত হয় না। ঠিক আছে,
বেশ, নেক্সট হচ্ছে কি, যেহেতু এগুলো জলে দ্রবীভূত হচ্ছে না এবং পুরোপুরিভাবে আয়নে বিশ্লিষ্ট হচ্ছে না এবং নিজস্ব স্বতন্ত্রতা বজায় রাখছে, তাই এদের আইসোমেরিজম বা সমাবয়বতা দেখা যায়। ভেরি ইম্পর্টেন্ট টার্ম। আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আইসোমেরিজম পড়ব পরবর্তী ভিডিওগুলোতে, তো সেখানে আমরা দেখব যে এদের সমাবয়বতা দেখা যায়। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ডাবল সল্টের সাথে কোঅর্ডিনেশন সল্ট বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের পার্থক্য। ঠিক আছে, তো এরপর আমরা দেখব যে এই যে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা নিয়েছি, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডটার যে বিভিন্ন অংশ, সেই প্রত্যেকটা অংশের নাম কি এবং তাদের প্রত্যেকটা অংশের সাথে আমরা এরপর পরিচয় ঘটাবো, সেটা নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।